এমপি আনারের মরদেহ না পাওয়ায় স্বজনদের হতাশা, পিতা হত্যার বিচার পাওয়ার আশা কন্যার। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, 4 বন্দরে সতর্কতা সংকেত। এবং বাণিজ্যিক কফি চাষে চমক দেখালেন পঞ্চগড়ের কৃষক, পরীক্ষামূলক আবাদে সফলতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের। মরদেহের অপেক্ষায় তার নির্বাচনী এলাকার মানুষ। এদিকে পিতা হত্যার বিচার পাবেন বলে আশা আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের। ঝিনাইদহ থেকে এম রায়হানের তথ্য ও ছবি নিয়ে মাসুম আলিসার রিপোর্ট। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কালীগঞ্জের বাড়িতে আসেন। তাকে ঘিরে ধরে শত শত নেতাকর্মী। প্রিয় নেতার মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা তা জানতে চান তারা। মেয়েকে সান্ত্বনাও দেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানায়, কলকাতায় মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার 2 দিন পার হলেও এখনও তার মরদেহ উদ্ধার না হওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মাঝে। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান তারা। হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও স্থানীয়দের। মোটরসাইকেল করে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, কোথায় কখন কার সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো দেখভাল করেছেন, এলাকার উন্নয়ন করেছেন নিজের সুখ বিসর্জন দিয়ে। আর সেই মানুষকে এরকম নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা বিচার চাই, আমরা বিচার চাই। বাংলাদেশ সরকারের কাছে একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ঘুরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তাই ওই ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধারক সেটাই আমরা চাই। আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানান, বাবা হত্যাকারীদের বিচার হবে, প্রধানমন্ত্রীর ওপর তার আস্থা রয়েছে। আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। গেল 12 মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন 3 জন আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঝিনাইদহ সদরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে ডাকাত দল। তার পুত্রবধূকেও গলা কেটে মৃত ভেবে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের স্থানীয়রা জানান, প্রবাসী আবেদ আলীর বাড়িতে ঢুকে ডাকাতরা তার স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলের বউ বিথির গলা কেটে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ফাতেমা খাতুন মারা গেলেও বিথি বেঁচে ছিল। গলা কাটা অবস্থায় পাশের বাড়িতে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফাতেমার মরদেহ উদ্ধার করে আহত বিথি একটি চিরকুট লিখে রেখে যায়। তারই সূত্র ধরে পুলিশ 2 জনকে আটক করে। ওই বাড়িতে কাজ করা কিছু রাজমিস্ত্রি হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করছে পুলিশ। তারপরেও আমরা চাই যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। 24 ঘন্টায় এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে রেমাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল। ক্রমশ এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং
সাইক্লোনের রূপ নেওয়ার জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে এবং এই মানগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, যা সাইক্লোজেনেসিসকে ত্বরান্বিত করছে। ঘূর্ণিঝড় হলে এটি রোববার রাতে উপকূলে আঘাত হানতে পারে। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খুলনা, পায়রা, মোংলা, খেপুপাড়া এই উপকূল বরাবর অভিমুখ করে আছে। সুতরাং এটি শক্তিমাত্রা অর্জন করলে বাংলাদেশের দিকে ক্রমশ সে শক্তিমাত্রা অর্জন করে ধেয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এই নিম্নচাপের চারিদিকে সাগর খুব উত্তাল রয়েছে। আমরা এজন্য সমুদ্রগামী জাহাজ এবং মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। এদিকে নিম্নচাপের প্রভাবে সারা দেশের তাপমাত্রা বেড়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি সেলসিয়াস। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাথী ফসল হিসেবে সমতলের মাটিতে বাণিজ্যিকভাবে কফি চাষে চমক দেখিয়েছেন পঞ্চগড়ের চাষিরা। পরীক্ষামূলক আবাদেই ফলন পেয়ে সচ্ছলতার আশা তাদের। কৃষি প্রযুক্তির সঙ্গে বিপণনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগও। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। পঞ্চগড়ের কৃষিতে একের পর এক বৈচিত্র্য। চা, কমলা, মাল্টা, বাদাম, চিয়া সিড, কিনোয়ার মতো উন্নতমানের ফসল চাষে মিলছে সফলতা। চাষিদের সামনেও খুলছে সচ্ছলতার নতুন নতুন পথ। জেলার সমতলে এবার বাণিজ্যিকভাবে কফি চাষেও সফল প্রান্তিক চাষিরা। বাড়ির পাশের আম, চা ও সুপারি বাগানের ফাঁকে সাথী ফসল হিসেবে কফি ফলিয়েছেন তারা। 2021 সালে বাগান ভিত্তিক কফির আবাদ শুরু করেছিলেন পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার 41 জন কৃষক। 30 শতক জমিতে আবাদের জন্য তাদেরকে বিনামূল্যে 135টি করে কফির চারা দেয় কৃষি বিভাগ। সেসব চারায় চলতি মৌসুমে ফলন ধরেছে। কফি আবাদে নেই বাড়তি পরিশ্রম, ঝুঁকি আর রোগবালাই। একই খরচে বাড়তি আয়ে খুশি চাষিরা। আমার প্রতিবেশী ভাই কফির বাগান লাগাইছে, এটা খুব লাভজনক। এই চা বাগান তুলে দিয়ে আমি এবার কফির বাগান লাগাবো। এই কফি চাষ করছি, এটা যে সে সাফল্য অর্জন করে, আগামী বছর এটাতে আমিও কফি চাষ করব। সফল চাষিদের দেখাদেখি চলতি বছর আরো 40 বিঘা জমিতে লাভজনক অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফির চাষ করছেন অন্যরা। গত বছরে আমি কফি গাছগুলো কাটছিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন এবং ফুল যথেষ্ট পরিমাণ। গাছ ভালোই হয়েছে, ফলও আসছে, ফল পাকছে। এই এক ফল তুলতে না ফুলতে আরেক ফল, আশ্চর্যজনক ঘটনা। চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি কফির বাজারজাতকরণেও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কফি চাষ যেন আরো বৃদ্ধি পায় তার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটির আবাদ বৃদ্ধি পেলে বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পঞ্চগড়ের মাটি অনেক বেশি উর্বর। আগামীতে তাই আরো অপ্রচলিত ও লাভজনক ফসল ফলাতে আশাবাদী সবাই। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, 80টি বসতঘর পুড়ে ছাই। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ। নেত্রকোনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মানু মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মানু মজুমদারের মরদেহ দেশে এসে পৌঁছে। শুক্রবার বিকাল 3টায় মরদেহ নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। পরে কলমাকান্দার পাঁচগাঁও রামনাথপুর গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে ঈদ সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা সহ অন্য মশলার আমদানি স্বাভাবিক থাকলেও লোকসানের কারণে পেঁয়াজ আনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে ভারতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে, বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। হিলে প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান।
কোরবানির ঈদের চাহিদা পূরণে ভারত থেকে জিরা, আদা ও রসুন সহ অন্য মশলা জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন হিলি বন্দরের ব্যবসায়ীরা। তবে ঊর্ধ্বমুখী ডলার রেট ও ভারতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়ছে আমদানিতে। এমনকি লোকসানের আশঙ্কায় বন্ধ রয়েছে পেঁয়াজ আনাও। জিরার পরিমাণ প্রতি বছরের তুলনায় এবারে খুবই কম হওয়ার কারণ হলো যে ডলারের ঊর্ধ্বগতি, ডলার বাড়ে কমে, আবার ইন্ডিয়াতেও অনেক দাম বেশি। এই জন্য আমরা পণ্য কম করতেছি, যাতে কখন আবার ঊর্ধ্বগতি আবার কখনো কম, যদি লসের পরিমাণ বেশি হয়। এত শুল্ক দিয়ে ভারত থেকে এক্সপোর্টের পেঁয়াজ বাংলাদেশে নিয়ে এসে কোনো রকম পর্তা নেই। মশলা বেশি ঢুকে গেলে আশা করি দামটা কমে যাবে। এদিকে ঈদ ঘিরে সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বাড়ছে দেশের বাজারেও। জিরার দাম কেজিতে ১৫০ টাকা ও এলাচ কেজি প্রতি ১৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে। হিলি বাজারে মশলার ক্রেতাদের পাশাপাশি বিপাকে খুচরা বিক্রেতারাও। দেখি জিরার দাম অনেক বেশি, আগে দাম কম ছিল। জিরা ৭০০ টাকা কেজি, আগে দাম কম ছিল, এখন দামটা বৃদ্ধি, বাজারটা স্থির না। এলাচের রেটও কোয়ালিটি ভেদে বেশি, এলাচের রেট আপনার ১৫০, ২০০, ৩০০ টাকা পার কেজিতে বাড়ছে। মশলা জাতীয় ঈদ পণ্য কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়ের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। জিরাটি আসার পরে আমরা সাধারণত এটা একটু দেরিতেই শুল্কায়ন এবং হয়, কারণ কাস্টমের কিছু প্রক্রিয়া আছে, এক্সামিন অ্যাসেসমেন্ট শেষে এটা দ্রুততার সাথে তারা বের করে নিয়ে যে বাজারজাত করতে পারে, এই জন্য পানামা কর্তৃপক্ষ আমরা সব প্রায়োরিটি তাদেরকে দিয়ে থাকি। চলতি বছরে এ পর্যন্ত হিলি বন্দর দিয়ে ৭,৫১৪ ট্রাকে আমদানি হয়েছে ২,১০,৭০০ মেট্রিক টন জিরা, আদা, রসুন, মহুরি, এলাচ ও মেথি। রত্না সামান, ২১শে টেলিভিশন। বরিশালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় ধর্ষককে বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বাকেরগঞ্জ থানার লেবুখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি রিফাউল ইসলামকে আটক করা হয়। র্যাব জানায় এ বছরের ১২ই মে সকালে প্রতিবন্ধী তরুণীর মা বরিশাল নগরীর আমিরকুটির এলাকায় ভাড়া বাসায় শম্পা আক্তারকে রেখে কাজের জন্য বাসা থেকে বের হয়। এ সময় বাসায় প্রতিবন্ধীকে একা পেয়ে রিফাউল ইসলাম তাকে ধর্ষণ করে। এর মধ্যেই ওই তরুণীর মা বাসায় চলে আসলে আসামি পালিয়ে যায়। পরে মেয়ের কাছ থেকে সব শুনে মা মরিয়ম বেগম কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ৫টি কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ছোট ছোট ৮৮টি ঘর। ফায়ার সার্ভিস জানায় বেলা ১:১টার দিকে কলোনির একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে ৫টি কলোনির ৮৮টি ঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ময়মনসিংহ নগরীর চর কালীবাড়িতে তুচ্ছ ঘটনায় মারামারি থামাতে গিয়ে কৃষক আলতাব আলী হত্যার অভিযোগে অস্ত্রসহ প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে কোতোয়ালি মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গেল রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি 1 শুটার গান উদ্ধার করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চর কালীবাড়িতে আধিপত্য ও শক্তি প্রদর্শন করতে ককটেল ফাটিয়ে এবং গুলি বর্ষণ করে রাসেল বাহিনী। এ সময় পথচারী কৃষক আলতাব আলীর পায়ে গুলিবিদ্ধ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এবার চট্টগ্রাম সংবাদ। বর্তমান সরকার দেশ থেকে বেকারত্ব দূর করতে আধুনিক শিক্ষানীতি চালু করেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াস ইউনিয়নের অলি আহমেদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাসূচি চালু হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শিক্ষিত করতে বিনামূল্যে বই বিতরণের কর্মসূচি চালু করেছে, যা এখনো চলমান।
শিক্ষা, দক্ষতা বৃদ্ধি সহ নানামুখী বিনিয়োগে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। নগরীর একটি হোটেলে M&M কমিউনিকেশনের ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শিক্ষা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সহ নানামুখী বিনিয়োগে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ সময় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। নারী উদ্যোক্তা মঞ্জুমা মোর্শেদের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী এই মেলায় শতাধিক নারী উদ্যোক্তা তাদের স্টল সাজিয়ে পণ্য সামগ্রী বিক্রয় করছেন। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে কয়েকজন দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে যথাযথ মূল্য তালিকা না থাকায় মুরগি, গরুর মাংস ও সবজি দোকানি সহ 7টি দোকানকে 35,000 টাকা জরিমানা করা হয়। মুরগি, গরুর মাংসের দোকানগুলোতে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করার প্রমাণ মেলে। পাশাপাশি বিভিন্ন দোকানগুলোতে ক্রয় রসিদ, বিক্রয় রসিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকদের সিল না থাকা এবং নকল পণ্য রাখারও বিষয়টি হাতে নাতে ধরে ফেলে অভিযানে থাকা দলটি। এ ধরনের অনিয়ম না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে একটি বাজারের বেশ কিছু দোকান এবং 80টি বসতঘর ছাই হয়েছে। স্থানীয়রা জানান, বেলা 11টার দিকে ওই এলাকার তাজমিনার খোলা ক্যাম্পের ডি ব্লকে কাঁঠাল গাছতলায় একটি বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী ক্যাম্পের বসতঘরে ছড়িয়ে পড়ে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার জানান, আগুন লাগার খবর পেয়ে উখিয়া, টেকনাফ এবং কক্সবাজার জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি আনারের মরদেহ না পাওয়ায় স্বজনদের হতাশা, পিতা হত্যার বিচার পাওয়ার আশা কন্যার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, 4 বন্দরে সতর্কতা সংকেত। এবং বাণিজ্যিক কফি চাষে চমক দেখালেন পঞ্চগড়ের কৃষক, পরীক্ষামূলক আবাদে সফলতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পর সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।